Subscribe now. দেখতে দেখতে আরো 2টা সপ্তাহ পার হয়ে গেছে। তে জিমিনের বেবির সাথে সপ্তাহখানেক থেকে ওরা ধানমন্ডির বাসায় চলে এসেছে। এখন আবার সবাই যার যার জীবনে ব্যস্ত হয়ে পড়েছে। জেনির 5 মাস পূরণ হতে জাঙ্কুক নিজের জেল থেকে জেনিকে বের করে পুলিশের হাতে তুলে দিয়েছে। বেলা 12টা। আজ শুক্রবার, তাই জাঙ্কুক আজ বাসায় আছে। জাঙ্কুক বেডের উপর বসে আপেল খাচ্ছে আর ল্যাপটপে কিছু কাজ করছে। তে ওয়াশরুমে গেছে শাওয়ার নিতে। হঠাৎ জাঙ্কুকের গায়ে কিছু পানির ছিটা এসে লাগলো। জাঙ্কুক হকচকিয়ে উঠে পানি কোথা থেকে আসলো সেটা খোঁজার জন্য সামনে তাকালো। আর সামনে তাকাতে বেচারা জাঙ্কুকের হৃৎপিণ্ড যেন থেমে যাচ্ছে। সামনে তে ওয়াশরুমের দরজায় শুধু একটা টাওয়াল পরে দাঁড়িয়ে আছে। টাওয়ালটা বুকের উপর দিয়ে পেঁচিয়ে হাঁটুর উপর পর্যন্ত ঝুলে আছে। তে দরজার সাথে পিঠ টেকিয়ে হেলান দিয়ে এক হাঁটু বাজ করে আবেদনময়ী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ঠোঁট কামড়ে আবেদনময়ী হয়ে হাসি দিচ্ছে। চুলগুলো হাত ভেজা হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। জাঙ্কুকের গায়ে পানি তেই ছিটিয়ে দিয়েছে। তীর এমন মাত্রা অতিরিক্ত আবেদনময়ী রূপ দেখে জাঙ্কুকের হুঁশ জ্ঞান হারিয়ে ফেলেছে। মনোমুগ্ধর মতো হা হয়ে গেছে জাঙ্কুক। হা হয়ে থাকায় জাঙ্কুকের মুখে থাকা আপেলের টুকরোটা মুখ থেকে নিচে পড়ে গেল। তে আবেদনময়ী হাসি দিয়ে আঙ্গুল দিয়ে জাঙ্কুককে ইশারা করে নিজের কাছে ডাকলো। জাঙ্কুক মনোমুগ্ধের মতো উঠে দাঁড়িয়ে তের দিকে আসতে লাগলো। তে কাছাকাছি আসতে হঠাৎ তে দুষ্টু হেসে ওয়াশরুমের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে খিলখিল করে হাসতে লাগলো তে। তের হাসিতে জাঙ্কুকের ঘোর কাটলো। জাঙ্কুক ওয়াশরুমের দরজা নক করে বলল, দিস ইজ নট ফেয়ার প্রাণ পাখি। আমাকে পাগল করে দিয়ে এখন দরজা বন্ধ করে দিয়েছো। খুলো না প্লিজ। তুমি না আমার লক্ষ্মী বউ, আমার সুইটু কিউটু মইটু সোনাময় না, আমার পরাণ পাখি, আমার জান পাখি, প্লিজ খুলো না। তে শুধু ভেতর থেকে হেসে যাচ্ছে। জাঙ্কুক আবার বলে উঠল, ঠিক আছে, খুলবে না তো? ফাইন, থাকো তুমি। আমাকে বুড়িয়ে তুমি অনেক মজা পাও তাই না? তাহলে তুমি মজাই না, আমি গেলাম। কথাটা বলে জাঙ্কুক চুপ করে দরজার পাশে দেওয়ালের সাথে লেগে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের কোনো সারা শব্দ না পেয়ে তে চেক করার জন্য দরজাটা হালকা খুলে মাথা বের করে উকি দিয়ে দেখলো জাঙ্কুক আছে কি নেই। তখনই হঠাৎ জাঙ্কুক দ্রুত এসে দরজা ঠেলে ভেতরে ঢুকে তেকে দেওয়ালের সাথে চেপে ধরল। তে কোনো কিছু বুঝে ওঠার আগে সবকিছু ঘটে গেল। যখন বুঝতে পারলো তখন লাজুক হেসে নিচের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক টেডি স্টাইল নিয়ে বলল, অনেক মজা হচ্ছে না? এখন কোথায় ভালোবে আমার কাছ থেকে? তে জাঙ্কুকের দিকে তাকিয়ে আবেগী কণ্ঠে বলে উঠল, কোথায় পালাবো তোমার কাছ থেকে? আমার ঠিকানাই তো তুমি। তের কথায় জাঙ্কুক মুচকি হেসে তের ঠোঁটের দিকে এগিয়ে গেল। ডুব দিল তের রসালো ঠোঁটে। চুষে নিতে থাকলো তের ঠোঁটের মধু। তে জাঙ্কুকের চুল খামচে ধরে জাঙ্কুককে ভালোবাসার স্বাদে স্বাদ দিতে লাগলো। জাঙ্কুক চুমু খেতে খেতে তের তোয়ালের গিট খুলে ফেলে দিল। দুষ্টু, ওদেরকে গোসল করতে দাও। দুপুর 2টা। বেডের উপর জাঙ্কুক তের পেটের উপর থেকে শাড়ির আঁচল সরিয়ে খোলা পেটের উপর মাথা দিয়ে শুয়ে আছে আর আঙ্গুল দিয়ে তের নাভির চারিপাশে আঁকিবুকি করছে। তে মুচকি হেসে জাঙ্কুকের চুলে বিলি কেটে দিচ্ছে। তে ভাবলো এখন জাঙ্কুকের মুডটা অনেক ভালো আছে, এখন ভালোই সুযোগ আছে কথাটা বলার। এইসব ভেবে তে মিষ্টি করে বলল, শোনো না, একটা কথা বলার ছিল। জাঙ্কুক তের পেটের উপর একটা চুমু খেয়ে বলল, একটা কেন, 1000টা বলো প্রাণ পাখি। বলছিলাম যে আমাদের এখন বেবি নেওয়া উচিত তাই না? দেখো জিমিন আমাদের জামাই কিন্তু দুনিয়ায় নিয়ে এসেছে, এখন আমাদেরও উচিত আমাদের মেয়েকে দুনিয়াতে নিয়ে আসা। জাঙ্কুক হঠাৎ ঠাস করে উঠে বসে গম্ভীর কণ্ঠে বলল, হঠাৎ বাচ্চা কোথা থেকে আসলো? কে ঢুকালো তোমার মাথায় এসব? এইসব ফালতু চিন্তা তোমার মাথা থেকে ঝেড়ে ফেলো। জাঙ্কুকে এমন রিয়াকশনে তে একটু অবাক হলো। তে ভ্রু কুঁচকে বলল, ফালতু চিন্তা মানে? বাচ্চা নেওয়া তোমার কাছে ফালতু চিন্তা মনে হচ্ছে? দেখো আমাদের বিয়ে প্রায় 1.5 বছর হতে চলেছে, এখনই সঠিক সময় হয়েছে আমাদের বাচ্চা নেওয়ার। চলো না আমরা একটা বাচ্চা নিই। জাঙ্কুক হালকা রাগী কণ্ঠে বলল, ও আচ্ছা, এইসব রোমান্টিক প্ল্যান তাহলে বাচ্চা নেওয়ার জন্য করছিলে তুমি, তাই তো?
দেখো, এসব বাচ্চা নেওয়ার কথা তুমি একদম ভুলে যাও। তোমার যদি বাচ্চা চাই তাহলে আমরা বাচ্চা অ্যাডপ্ট করব। দেখো, দুনিয়াতে অনেক বাচ্চা আছে যাদের মা বাবা নেই। দেখো, আমরা সেখান থেকে একটা বাচ্চা অ্যাডপ্ট করব। তাহলে তো তুমি খুশি। বাচ্চা হলেই তো হলো, তাই তো? এইসব কি ধরনের কথা বলছো জাঙ্কুক? আমরা শুধু শুধু বাচ্চা অ্যাডপ্ট কেন করতে যাব? আমি নিজের বাচ্চা চাই, যা আমার আর তোমার ভালোবাসার চিহ্ন হিসাবে গর্ব করতে পারবো। আমি অন্যের বাচ্চা না, আমাদের অংশ চাই। দেখো, এটা কখনোই সম্ভব না। আমি তোমার লাইফ নিয়ে কোনো রিস্ক নিতে পারবো না। তোমাকে একবার হারিয়ে ফেলেছি আমি, আর একবার হারানোর ক্ষমতা আমার মাঝে নেই। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। তুমি কিছুদিন আগে এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফিরেছো। আবার বাচ্চা কনসিভ করে তোমার লাইফ রিস্ক নিতে পারবো না আমি। বাচ্চা কনসিভ করার পর যদি কোনো কমপ্লিকেট দেখা আসে, তখন ডেলিভারিতে যে পেন হয়, আমি পারবো না তোমার উপর এটা সহ্য করতে। যদি ডেলিভারি হওয়ার সময় তোমার কিছু হয়ে যায়, তখন তখন আমি কি করব? আর আমাদের কিছু হয়ে গেলে বাচ্চার কি হবে? আর আমরা এই যদি বেঁচে না থাকি, বাচ্চা নিয়ে কি করবো বলো? তাই এসব বেবি নেওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো একদম। কি বলছো তুমি এসব? পরে কি হবে না হবে সেই চিন্তা করে আমি কখনো মা হব না। তোমাকে কি আমার এতটাই সেলফিশ মনে হয়? দুনিয়াতে কি আমি একাই মা হচ্ছি নাকি? প্রতিদিন লাখ লাখ মহিলা বাচ্চা জন্ম দিচ্ছে, তারা কি সবাই মরে যাচ্ছে? আর লেবার পেন সহ্য করার ক্ষমতা আল্লাহ তাআলা সকল মেয়েদের দিয়েছে, তাই বলে কি সবাই ভয়ে বাচ্চা নেওয়া বন্ধ করে দিয়েছে? এটা কখনো হয় বলো? দেখো, সবাই কি করলো না করলো সেটা দেখার বিষয় আমার না। আমি শুধু জানি যে আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে পারবো না, ব্যাস। আর আমাদের পরিবার, তাদের কি কোনো চাওয়া পাওয়া নেই আমাদের উপর? বাবার কি ইচ্ছা হয় না তার একটা মাত্র ছেলে ঘরের নাতি নাতনি দেখুক, যে তার ছেলের অংশ হবে? আর জিমিন বেচারি দেখো, কত আশায় বসে আছে যে আমাদের মেয়ের সাথে তার ছেলে বিয়ে হবে। তুমি তাদের কথা একবারও ভাববে না? তাদের প্রতি কি আমাদের কোনো দায়িত্ব নেই? দেখো, এত কিছু আমি জানি না। তোমার আর পরিবারের জন্যই তো আমি বাচ্চা অ্যাডপ্ট করতে চাচ্ছি। এর বেশি আমি কিন্তু কিছু করতে পারবো না। বাস, এই নিয়ে আর কোনো কথা না। এই নিয়ে আর কোনো কথা আর্গি করবে না তুমি আমার সাথে। কথাটা বলে জাঙ্কুক উঠে চলে গেল ওখান থেকে। তীর অনেক কান্না পাচ্ছে জাঙ্কুকের কথায়। লোকটা এমন কেন? সব কিছুতে এত বেশি বোঝার কি দরকার? এখন কি করব আমি? কিভাবে বোঝাবো এই পাগলটাকে? এইভাবে 2টা দিন কেটে গেল। তে জাঙ্কুককে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। তে পরিবারের অন্যদের দিয়ে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু জাঙ্কুকের ডিসিশন অটল। সবাই ট্রাই করে হার মেনে নিয়েছে, তবে তে এখনো হার মেনেনি। ও এখনো চেষ্টা করেই যাচ্ছে। যেমন এখনো জাঙ্কুক দিনের শেষে একটু আরাম করছে, আর তে সেই কখন থেকে একই কথা বলে যাচ্ছে, বেবি নেওয়ার কথা। জাঙ্কুক এবার বিরক্ত হয়ে বলল, কি বারবার একই কথা বলে যাচ্ছ? আমি বলেছি না মানে না, তাও আবার একই কথা বলে যাচ্ছ আমার সামনে। তুমি যতবারই বলবে আমার ডিসিশন কিন্তু চেঞ্জ হবে না। এই কথাটা তোমার মাইন্ডের ভিতর ফিট করে নাও। এবার রাগী কণ্ঠে বলল, না, ফিট করবো না। আমার বাচ্চা চাই মানে চাই, তোমাকে আমার কথা শুনতেই হবে। না, আমার ডিসিশনে কিন্তু ফাইনাল। তে আরো রেগে বলে উঠল, বাচ্চা দিবে না তো? এটাই তোমার ফাইনাল ডিসিশন? এখন কি স্ট্যাম্প পেপারে সাইন করে দিব নাকি? বললাম তো এটা আমার ফাইনাল কথা। এবার দাঁতে দাঁতে খটমট করে বলল, ঠিক আছে, তাহলে এখন থেকে তুমি আমার কাছে আসাও বন্ধ। তুমি যতদিন বাবু দিতে না চাইবে ততদিন আমাদের মাঝে ওসব হবে না, আমি এটা বলে দিচ্ছি। আর এটা হলো আমারও ফাইনাল ডিসিশন। এর কথা শুনে জাঙ্কুক মনে মনে ভয় পেয়ে গেল। উপরে উপরে অ্যাটিটিউড নিয়ে বলল, হ্যাঁ তো আসলাম না কাছে। আমি কি এতটাই ভ্যাম্পায়ার হয়ে গেছি নাকি বউয়ের সাথে ফিজিক্যালি না করলে একদম থাকতে পারবো না? নিজের উপর যথেষ্ট কন্ট্রোল আছে আমার। তোমার মাথা থেকে বাচ্চার বুধ নামানোর জন্য যদি আমাকে এটা করতে হয়, তাহলে আমি এটাতেও রাজি। তে রাগে খটোমটো করে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ল, আর মনে মনে বলল, দেখা যাক মিস্টার জাঙ্কুক, কতক্ষণ আপনি আপনার কথায় রাখতে পারেন। একটু পরে জাঙ্কুক তেকে ঘুরিয়ে নিজের বুকের মাঝে জড়িয়ে নিল। তে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। জাঙ্কুক ধমক দিয়ে বলল, কি হলো? এভাবে সাপের মতো মোছামুছি করছে কেন? তোমার সাথে ফিজিক্যালি হতে পারবো না, তার মানে এটা নয় যে তোমাকে যেতে পারবো না। যত যাই হোক না কেন, তুমি আমার বুকে ঘুমাবে। তাই নড়াচড়া না করে চুপচাপ ঘুমিয়ে পড়ো, আর আমাকে ঘুমাতে দাও, আমার অনেক ঘুম পাচ্ছে। জাঙ্কুকের কথায় তে আর কিছু না বলে মুচকি হেসে জাঙ্কুককে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল।
ও নিজেও যে জাঙ্কুকের বুকে ছাড়া ঘুমাতে পারে না। পরের দিন সন্ধ্যা 7:30। জাঙ্কুক মাত্রই অফিস থেকে এসেছে। বাসার দরজায় এসে বেল বাজালো। একটু পরে তে এসে দরজা খুলে দিল। জাঙ্কুক স্বাভাবিকভাবে সামনে তাকালো। সামনে তাকাতে জাঙ্কুকের হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। জাঙ্কুক নিজের বাসায় আসলো নাকি অন্য কোথাও আসলো বুঝতে পারছে না। তে আজ পাতলা একটা নেটের শাড়ি পরেছে, যা শুধু নামের শাড়ি। শাড়ির ফাঁকে তের ফর্সা শরীর দৃশ্যমান হয়ে আছে। শাড়ির সাথে একটা নেটের শাড়ি পরেছে, যা শুধু নামের শাড়ি। শাড়ির ফাঁকে তের ফর্সা শরীর দৃশ্যমান হয়ে আছে। শাড়ির সাথে ম্যাচ করে একটা হাতা কাটা ব্লাউজ পরেছে। তেকে আজ পুরো বলিউডের হিরোইনদের মতো লাগছে। তেকে এইভাবে দেখে বেচারা জাঙ্কুকের অবস্থা শোচনীয় হয়ে যাচ্ছে। জাঙ্কুককে এইভাবে দেখে তে বাঁকা হেসে বলল, কি হলো, দরজায় দাঁড়িয়ে থাকবে নাকি, ভেতরে আসবে না? তে কথায় জাঙ্কুকে ঘুর কাটলো। জাঙ্কুক মাথা ঝাঁকিয়ে ভেতরে ঢুকলো। তে আগে আগে যাচ্ছে তো জাঙ্কুক পিছনে পিছনে। ব্লাউজের পিছনের গলাটা এতটাই বড় যে তের খোলা ফর্সা মোলায়ম পিঠটা বেরিয়ে আছে। এইসব দেখে জাঙ্কুকের অনেক গরম লাগছে, গলা শুকিয়ে আসছে। তে জাঙ্কুকের কাছে এসে মুচকি হেসে জাঙ্কুকের কোটটা খুলতে সাহায্য করলো। তিনি আজ স্ট্রং পারফিউম লাগিয়েছে, যা জাঙ্কুকের নাকে এসে লাগতেই জাঙ্কুকের অবস্থা আরো করুণ হয়ে যাচ্ছে। জাঙ্কুক চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। জাঙ্কুকের শার্টটা খোলা শেষে তে মুচকি হেসে বলল, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি টেবিলে ডিনার সার্ভ করছি। কথাটা বলে তে চলে যেতে নিলেই জাঙ্কুক বলে উঠল, কি ব্যাপার, আজ কি তুমি লেস দিবস পালন করছো নাকি? তে ভ্রু কুঁচকে বলল, মানে না, মানে আজ সবকিছু এভাবে লেস লেস পরে ঘুরে বেড়াচ্ছ তাই বললাম আর কি। তে একটু হেসে দিয়ে বলল, কি যে বলো না তুমি, এইসব আবার কোনো দিবস হয় নাকি? কেন জানি না আজ আমার খুব গরম গরম লাগছিল, তাই একটু খোলামেলা কাপড় চোপড় পরেছি। কেন, আমাকে কি খুব খারাপ দেখাচ্ছে, সুন্দর লাগছে না? তাহলে তুমি বলো, আমি এখনই চেঞ্জ করে আসছি। কথাটা একটু মন খারাপের ভান ধরে বলল তে। জাঙ্কুক থতমত খেয়ে বলল, আরে না না, আমি কখন বললাম তোমাকে খারাপ লাগছে? তোমাকে অনেক হট, অনেক সুন্দর লাগছে। কথাটা বলে জাঙ্কুক দ্রুত ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দরজার সাথে হেলান দিয়ে বুকের উপর হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগলো জাঙ্কুক। ও ভালো করে বুঝতে পারছে যে এই সব কিছু ইচ্ছে করেই করছে, ওকে গলানোর জন্য। কিন্তু জাঙ্কুককে দুর্বল হয়ে পড়লে চলবে না, স্ট্রং থাকতে হবে। এত সহজে হার মানলে চলবে না। বিয়ে ম্যান জাঙ্কুক, বিয়ে ম্যান। এইভাবে নানা কথা বলে নিজের মনকে সাহস দেওয়ার চেষ্টা করছে জাঙ্কুক, যদিও জানে না কতটুকু সফলতা হতে পারবে ও। এইদিকে জাঙ্কুকের এমন অবস্থা দেখে তে মুখের উপর হাত দিয়ে হাসতে লাগলো। এইটুকুতেই এমন অবস্থা মিস্টার জাঙ্কুক আপনার? আগে আগে দেখো হতা है क्या, আজ তো তোমাকে হার মানিয়ে ছাড়বো আমি। একটু পরে ফ্রেশ হয়ে এসে ডাইনিং টেবিলে আসলো। জাঙ্কুক মাথা নিচে রেখে সোজা চেয়ারে গিয়ে বসে পড়লো। তের দিকে তাকাচ্ছেই না। এটা দেখে তে বাঁকা হেসে জাঙ্কুকের সামনে প্লেট রাখলো। জাঙ্কুক রোজ এক প্লেটেই তেকে খাইয়ে দেয় আর নিজেও খায়, তাই তে রোজকারের মতো এক প্লেটে খাবার বাড়তে লাগলো। খাবার বাড়তে বাড়তে এক সময় ইচ্ছে করে বেশি নিচের দিকে ঝুঁকে পড়লো তে, আর ঝুঁকতেই তের বুকের উপর থেকে শাড়ির আঁচলটা পড়ে গেল। এটা দেখে জাঙ্কুকের চোখ ওখানেই আটকে গেল। বেচারার কন্ট্রোলও যেন জবাব দিয়ে দিয়েছে। তে নেকামি করে শাড়ির আঁচল ঠিক করে বলল, ওহ সরি, আসলে এই আঁচলটা না একদম পিচ্ছিল, শুধু শুধু পড়ে যাচ্ছে। জাঙ্কুক সাথে সাথে চোখ বন্ধ করে মাথাটা একটু ঝাঁকালো। মাথাটা কেমন হ্যাং হয়ে যাচ্ছে ওর। এভাবে হলে হবে না জাঙ্কুক, শক্ত হতে হবে তোকে। হ্যাঁ জাঙ্কুক, চোখ বন্ধ করে নিজেকে শক্ত করে একটু। জাঙ্কুক চোখ খুলে তের দিকে না তাকিয়ে বলল, আজকে তুমি খাবারটা নিজের হাতে খেয়ে নাও কেমন? তে মন খারাপের ভান ধরে বলল, কেন, তুমি না রোজ খাইয়ে দাও, তো আজ কি হলো? কিছু হয়নি, মানে আমি বলছিলাম আর কি, তুমি আজকে নিজ হাতে খেয়ে নাও না। ঠিক আছে, তাহলে আমি খাবোই না।
কথাটা বলে তে মিথ্যে অভিমান করে চলে যেতে নিলেই জাংকুক ওর হাত ধরে ফেললো। হাত ধরে বলল, আরে খাবে না কেন? আচ্ছা ঠিক আছে, আসো আমি খাইয়ে দিচ্ছি। তে হেসে ফট করে জাংকুকের কোলে বসে গলা জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলল, ঠিক আছে তাহলে খাইয়ে দাও। জাংকুক জোরপূর্বক হাসি দিয়ে বলল, চেয়ারে বসো না, ওইখানে খাইয়ে দিচ্ছি তো। তে আদুরি গলায় বলল, না আমি তোমার কোলে বসে খাবো আজ, আমার তোমার কোলে বসে খাইতে ইচ্ছে করছে, নাও তাড়াতাড়ি খাইয়ে দাও তো, আমার কিন্তু অনেক ক্ষুধা লাগছে। জাংকুক আর উপায় না পেয়ে জোরপূর্বক হাসি দিয়ে তেকে খাইয়ে দিল আর নিজেও খেয়ে নিল। রাত 10টা। জাংকুক বেডে বসে মোবাইল টিপছে, তের দিকে একদমই তাকাচ্ছে না। তেকে এই রূপে দেখে ওকে আদর করতে না পারা যা কষ্ট তা শুধু বেচারা জাংকুকে বুঝতে পারছে। কি দরকার ছিল তের এই শর্তে রাজি হওয়ার? এখন ধুকে ধুকে মরতে হচ্ছে আমার। দেখ ভালো লাগছে না, নিজের বউয়ের কাছে পরপুরুষের মতো মাথা নিচু করে নজর লুকিয়ে রাখতে হচ্ছে। জাংকুকে ভাবনার মাঝেই হঠাৎ তে দৌড়ে এসে ছটফট করতে লাগলো আর বলতে লাগলো, জাংকুক জাংকুক দেখো না, আমার পিঠে কি একটা যেন কামড়ে ধরে রেখেছে, উফ উফ অনেক চোখে দেখো না দেখো না। কথাটা বলে তে জাংকুকের সামনে ফিট করে বসলো। পিঠের উপর থেকে চুল ছড়িয়ে জাংকুককে দেখিয়ে বলল, দেখো না খুব খুব চুল কাচ্ছে জাংকুক। এর খোলা পিঠ দেখে জাংকুকের সব সংকল্প যেন ধুলোয় মিশে গেল। এতক্ষণ ধরে এত কষ্ট করে আটকে রাখা ইমোশনাল গুলো ছুটে বেরিয়ে আসতে লাগলো। জাংকুক তের পিঠে হাত বুলিয়ে বুলিয়ে বলল, কোথায় কামড় দিচ্ছে? এখানে? না না। তাহলে এখানে? না। জাংকুক আর থাকতে পারলো না, তের মোলায়েম পিঠে হাত বোলাতে বোলাতে ঘোরের মাঝেই চলে গেল। জাংকুক মুখ নামিয়ে তের পিঠে চুমু খেতে লাগলো। তে শিহরণে চোখ বন্ধ করে মুচকে হাসলো। জাংকুক পিঠে চুমু খেয়ে তেকে নিজের দিকে ঘোরালো। তারপর তে ঠোঁটের দিকে ঝুঁকতে লাগলো। ঠোঁটের কাছাকাছি আসতে হঠাৎ তে জাংকুকের ঠোঁটের উপর আঙ্গুল দেখিয়ে বলে উঠল, সব তো নিশ্চয় মনে আছে, আমার কাছে আসতে চাইলে বাবু দিতে হবে। তীর কথায় জাংকুকের গুড় কেটে গেল। জাংকুক ঝট করে তেকে ছেড়ে সোজা হয়ে বসে অন্যদিকে ঘুরিয়ে তাকিয়ে রইল। জাংকুকের এমন আচরণে তের সত্যি এবার অনেক খারাপ লাগছে। ওর চোখে পানি চলে এলো। তে কাঁদো কাঁদো গলায় বলল, কেন এমন করছো? কেন এত জিদ ধরে আছো? কেন বুঝতে পারছো না একটা মেয়ের জীবন তখনই পূর্ণতা পায় যখন সে মা হয়? আর শুধু মেয়েই কেন, একটা পুরুষের জীবনেও বাবা হওয়ার চেয়ে সুখ দুনিয়াতে আর কিছুই নেই। তুমি হয়তো এখন আবেগের বশে মানা করছো, কিন্তু যখন পরবর্তীতে সবাইকে বাবা হতে দেখবে, বাবা হওয়ার সুখ পেতে দেখবে, তখন তুমি আফসোস করবে আজকের দিনের জন্য। আর তখন তোমাকে আফসোস করতে দেখে আমি তিলে তিলে মরবো। তুমি কি চাও বলো? তুমি কি চাও আমি তিলে তিলে মরি? হায়াত মওত সব আল্লাহ তাআলার হাতে। তাহলে আমাদের এত কিছু নিয়ে ভাবার কি দরকার? যার যতদিন হওয়ার সে ততদিনই বেঁচে থাকবে, আর কম বেশি কেউ বেঁচে থাকবে না। দেখো, এত বড় একটা অ্যাক্সিডেন্টের পরও আল্লাহ তাআলা চেয়েছেন বিধায় আমি বেঁচে আছি, তোমার কাছে ফিরে এসেছি। কারণ আমার হায়াত ছিল বলে। তাহলে পরে কি হবে না হবে সেটা ভেবে আমরা জীবনে এত বড় খুশি থেকে কেন বঞ্চিত থাকবো? আমি এত বড় স্বার্থপর হতে পারবো না। নিজের স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভেবে আমি বাচ্চা নিব না। মনে রেখো, আমি এইভাবে কখনো খুশিতে থাকবো না, কখনোই না। কথাগুলো বলে তে দৌড়ে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনি গ্রিল ধরে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পরে জাংকুক পেছন থেকে তের কোমর জড়িয়ে ধরল। তারপর তের কাঁধে চুমু খেয়ে বলল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করলে কি বাবু হয়ে যাবে? তার জন্য প্রসেসিং শুরু করতে হবে, তাই না? তে এক ঝটকায় জাংকুকের দিকে তাকিয়ে অশ্রু চোখে হাসি মুখে বলল, সত্যি সত্যি, তার মানে তুমি রাজি? জাংকুক মুস্কি হেসে বলল, হ্যাঁ, তো তোমার জিদের কাছে শেষমেশ আমি হার মানলাম। তুমি তো জানোই আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু তোমার চোখের পানি না। তবে তোমাকে একটা প্রমিস করতে হবে। কি প্রমিস বলো? তুমি কনসিভ করার পর আল্লাহ না করুক প্রেগন্যান্সির সময় বা ডেলিভারিতে যদি তোমার কোনো কিছু হয়ে যায়, তবে তুমি অন্যদের মতো এটা বলবে না যে, বা এই ধরনের কোনো প্রমিস করবে না যে তোমার পরে আমি যেন আমাদের বাবুকে দেখে রাখি, কারণ এটা আমি কখনোই পারবো না।
তোমাকে ছাড়া এক সেকেন্ড এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে পারবো না আমি। তোমার সাথে সাথে আমিও চলে যাব। তাই আমাকে প্রমিস করো যে তুমি এই ধরনের কোনো কিছু আমার কাছ থেকে চাইবে না। তে মুস্কি হেসে বলল, ওকে প্রমিস। আল্লাহ ভরসা, যা হবে ভালোই হবে, আমি ওইসব চিন্তা করি না। জাঙ্কুক তেকে কোলে তুলে নিয়ে বলল, তাহলে যাওয়া যাক, আমার তো অনেক মেহনত করতে হবে এখন। জাঙ্কুকের কথাটা শুনে তে লজ্জায় জাঙ্কুকের বুকে মুখ লুকালো।